আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 2 জনের বিরুদ্ধে। মামলার আরেক আসামি গাজী শাহগীর হোসেন। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে গত 15 ডিসেম্বর সাকিব সহ 4 জনকে আসামি করে মামলাটি করা হয়। পরে 18 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন। সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা ছিলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। এর মধ্যে আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দেন। অপর আসামিরা আজ হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর প্রয়োজনীয় সংস্কার চাইলে 2026 সালের জুনে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রেস ইনস্টিটিউটে কৃষি সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেই নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে তিনি জানান, গণহত্যা করেও এখন পর্যন্ত তাদের অনুশোচনা বোধ নেই। গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করবে অন্তর্বর্তী সরকার, আর দল হিসেবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার সিদ্ধান্ত যৌক্তিক বলেও দাবি করেন প্রেস সচিব। আশেপাশের দেশগুলোর চেয়ে বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন কম বলে জানান তিনি। জুন 2026 এর কথা উনি বলেছেন এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না, খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছে। এটা নৈতিক দায়িত্ব দেশকে একটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশনকে উপহার দেওয়া, সেজন্য চিফ অ্যাডভাইজার সেই জন্য বলেছেন এবং সেই আলোকে আমরা কাজ করছি। কোনো রাজনৈতিক বক্তব্যে যেতে চায় না কমিশন। নির্বাচনের পথে যাত্রা সরকারের সময়সীমা মেনেই, জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন। সকালে ইউএনডিপির সরঞ্জাম সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, কাল থেকে শুরু হয়ে ভোটার তালিকা হালনাগাদ 6 মাসে মাঠে কাজ করবেন 65,000 কর্মী। 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী দেশে এখন ভোটার 12,36,83,512 জন। এবার সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সে তালিকা হালনাগাদের কাজ। যাচাই করা হবে প্রতিটি ভোটারের তথ্য। আর এই কর্মযজ্ঞে ল্যাপটপ, স্ক্যানার সহ নানা সরঞ্জাম দিয়ে পাশে থাকছে ইউএনডিপি। পরে সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, নির্বাচনে সহায়তার বিষয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ইউএনডিপি পর্যালোচনা করছে কিভাবে সহায়তা দেয়া যায়। রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে সহায়তা দেয়া হচ্ছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে ইউএনডিপি। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবারের ভোটার তালিকাকে রাখতে পারবেন বিতর্কের ঊর্ধ্বে। টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। আশা করি ইনশাআল্লাহ আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছে। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক বিতর্কে না গিয়ে সরকারের সময়সূচি মেনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। অবাধ সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর জানিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, সেটির অপেক্ষায় আছে পুরো জাতি। ইলেকশন করতে গেলে মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলসহ অংশীজনদের ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন বিএনপি মহাসচিব। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, বাকি কাজ নির্বাচিত সরকার পরে করবে বলেও মত তার। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয় বিএনপির সব কার্যালয়ে। তারপর কেন্দ্র ঘোষিত সময়ের আগেই
ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। সবাইকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দেশ গঠনে তার অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এ সময় সমসাময়িক ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ভোটের অপেক্ষায় আছে পুরো দেশ, তাই প্রাথমিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে এক যুগেরও বেশি সময় পর নেতাকর্মীদের এমন শোডাউন। নেতাকর্মীরা বলছেন, জিয়াউর রহমানের আদর্শ চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জিয়া উদ্যান, ঢাকা। রক্ত ঝরবে, তারপরও সীমান্ত সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই কোনো উত্তেজনা ছিল না। তবে অন্তর্বর্তী সরকার এই প্রশ্নে কোনো ছাড় দিচ্ছে না বলেই এত আলোচনা। জনগণ এখন অধিকার সচেতন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনগতভাবেই ন্যায্য পাওনা আদায়ের প্রক্রিয়া চলমান। ফেব্রুয়ারির বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে, আর তাতে অমীমাংসিত বেশ কিছু সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনি, আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনি পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে চলছে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার বিচারিক কার্যক্রম। আজ প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলবে। এর আগে সকালে মামলার আসামিদের হাজির করা হয় অস্থায়ী আদালতে। আদালতে আজ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। সকালে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সাজার মেয়াদ শেষ হওয়ার পরও কারাগারে আছেন আসামিরা, দ্রুত তাদের জামিন দেওয়া হবে বলেই প্রত্যাশা। এর আগে গত 9 জানুয়ারি ছিল এ মামলায় বিচারের তারিখ। তবে আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালত বন্ধের দাবিতে 8 জানুয়ারি রাত থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরদিন ভোরে এজলাস কক্ষ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ কারণে ওই দিন মামলার বিচার কাজ অনুষ্ঠিত হয়নি। এ ঘটনার পরে সেখান থেকে সরিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত বসানোর প্রজ্ঞাপন জারি করে সরকার। 16 বছর ধরে উনি জেলে আছে, খালাসপ্রাপ্ত আসামি উনি। ওনার কোনো ইয়ে নাই, মামলা শুধু বিস্ফোরকের জন্য উনি এখানে ভিতরে আছে। 2013 সালেই খালাসপ্রাপ্ত। 13 সালে শুধু বিস্ফোরক মামলার জন্য আজও পর্যন্ত এই যে কারাবন্দী আছে। তো এতদিন আর এই বিস্ফোরক মামলাটার কোনো ভিত্তি নাই। যাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি প্রায় 350 উপরে, ইনফ্যাক্ট তাদের বিরুদ্ধে তো কোনো এভিডেন্স নাই, একটি শব্দও নাই, একটা কিছুই তাদের বিরুদ্ধে নাই, যার কারণে তারা এর আগেও কিন্তু তারা খালাস পেয়েছিল। গবেষণাগারের নির্মাণ কাজই শুরু হয়নি, অথচ কেনা হয়েছে 15 কোটি টাকার যন্ত্রপাতি। সেগুলো আবার অলস পড়ে আছে দীর্ঘদিন। এই অবস্থা মহাখালীর 1,500 কোটি টাকার বঙ্গমাতা ন্যাশনাল মলিকিউলার রিসার্চ সেন্টারের। 6 বছরে 6 প্রকল্প পরিচালক বদল হলেও এখনও ল্যাবের জায়গা দখলমুক্ত করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টার দেশে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান তৈরিতে 2018 সালে অনুমোদন পায় প্রকল্পটি। শেষ হওয়ার কথা ছিল 2023 সালের জুনে। ব্যয় ধরা হয় 1,500 কোটি টাকা। মহাখালীর 7 তলা বস্তি,
16তলা সেই গবেষণাগারের জায়গায় সারি সারি বস্তিঘর। 6 বছরেও খালি করা যায়নি ল্যাবের জায়গা। বর্তমানে কিছুটা অগ্রগতি থাকলেও আগের পিডিদের মনোযোগ বেশি ছিল কেনাকাটায়। অনেক প্রক্রিয়া আছে, অনেক পলিসির বিষয় আছে, কতটুকু হবে সেটা এখনো পরিষ্কার না, কারণ আমাদের অনেকগুলো বাধা আছে। বাধাগুলো যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে হয়তো হবে, এবং এটা এক্সটেনশনের বিষয় আছে, সেটা অনেক বড় একটা পলিসি ডিসিশন। গবেষণাগারের নির্মাণ কাজই শুরু হয়নি, তাতে কি থেমে থাকেনি তো কেনাকাটা। বিএমআরসি ভবনের 8ম তলায় বানানো হয়েছে 15 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন ল্যাব। এই ল্যাবে এ পর্যন্ত মাত্র 2টি গবেষণা হয়েছে। 2023 সালের জুনের পর থেকে এভাবেই তালাবদ্ধ আছে ল্যাবটি। প্রকল্প চলাকালীন দক্ষ জনবল তৈরির কথা থাকলেও তা করা হয়নি। প্রকল্প পরিচালক ছাড়া আর কেউ নেই। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক যে এতগুলো টাকার যন্ত্রপাতি যেগুলো কেনা হয়েছে সেগুলো কি করে কাজ করবে যদি অবকাঠামো না থাকে। এখন নিজস্ব বিল্ডিংয়ে যদি অবকাঠামো তৈরি করে সেটির জন্য সেটি যথাযথ কিনা এবং সেটা তার সাথে জনবল ছিল কিনা সেটাও একটা প্রশ্ন চলে আসে। এই রিসার্চ ল্যাবটা আমি একবারই শুধু দেখেছি, দেখে আমার কাছে খুব কষ্ট লেগেছে যে আমাদের দেশে এত দামি দামি যন্ত্র পড়ে আছে, সেগুলোর সঠিক ইউটিলাইজেশন হচ্ছে না। এইটাকে আমাদের সচল করতে হলে জনবল একদমই নাই, আমাদের জনবল দিতে হবে। সেটাই নিয়ে আমরা কিন্তু মিনিস্ট্রিতে মিটিং করেছি, আমরা আমাদের দাবি পেশ করেছি। আধুনিক জীব প্রযুক্তি ব্যবহার করে দেশে একটি বিশ্বমানের গবেষণাগার তৈরির লক্ষ্য, যা হবে দেশ বিদেশের বিজ্ঞানীদের যৌথ গবেষণার প্ল্যাটফর্ম। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে। এর আগেও 2 বার বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাচ্ছি যে নির্মাণ শুরুর আগেই গবেষণাগারের যন্ত্রপাতি কেনার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা, নাকি স্পষ্টতই অনিয়ম? স্পষ্টতই অনিয়ম। দেখুন, এগুলো আমাদের জাতীয় চরিত্রের অংশ হয়ে গেছে। আমরা এটা শুধু এখানেও না, আমরা হসপিটাল নির্মাণের ক্ষেত্রেও দেখি যে হসপিটালের বিল্ডিং তৈরি হচ্ছে, যন্ত্রপাতি কেনা হচ্ছে, কিন্তু সেখানে উপযুক্ত লোকবল দেওয়া হচ্ছে না, যেটা অন্যরা বলেছেন। সো 3টা কিন্তু একসাথে সম্পৃক্ত। দ্যাট মিনস বিল্ডিং হতে হবে, সেখানে উপযুক্ত লোকবল থাকতে হবে, তারপরে যন্ত্রপাতি দিয়ে সেটা চালু করতে হবে। কিন্তু আমরা প্রায় ক্ষেত্রে দেখছি যে আমাদের অন্য 2টো জিনিস হয়ে যায়, বিশেষ করে বিল্ডিং হয়ে যায়, যন্ত্রপাতি হয়ে যায়, কিন্তু লোকবল থাকে না। এই ক্ষেত্রে আরো ব্যতিক্রম যেটা দেখা গেল, সেটা হচ্ছে যে বিল্ডিংও হয়নি অথচ যন্ত্রপাতি কেনা হয়ে গেল। সেটা আরো সারপ্রাইজিং জাতির জন্য যে কেন আমাদের এই অবহেলা। অথচ এই ল্যাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশের, বিশেষ করে ডিএনএ আরএনএ ভিত্তিক যে সমস্ত ডায়াগনোসিস আছে সেগুলোর জন্য এবং অন্যান্য বায়োটেকনোলজি সহ যে সমস্ত বিষয় আছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাব হওয়ার কথা। এবং এটা যেহেতু জাতীয় ল্যাব, তাহলে সেটার গুরুত্ব আরো বেশি। আমাদের এই ধরনের ল্যাব ধরেন প্রাইভেট সেক্টরে আছে, কিন্তু সেটা অল্প পরিসরে আছে, কিন্তু জাতীয় ল্যাব সেটা অনেক বড় পরিসরে হলে অনেক ধরনের কাজ এখান থেকে করা যায়, সেটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমরা বারবারই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানগুলো নিয়েই যত ধরনের প্রবলেম, এবং সেখানে যে প্রবলেমটা আপনারা আইডেন্টিফাই করছেন এটা যথার্থ। জি, যেটা জানা যাচ্ছে যে ল্যাবের জন্য নির্ধারিত জায়গাই এখনো দখলমুক্ত হয়নি। তো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম দুর্নীতি রোধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এইগুলো একদম নিয়ম করে আমাদের করা দরকার। সেটা হচ্ছে যে কোনোভাবেই বিল্ডিং এবং জনবল এইটা না নিয়োগ করা পর্যন্ত বিল্ডিং হয়ে যাবে, জনবল হয়ে যাবে, এবং সাথে সাথে 3টা জিনিস একসাথে হতে হবে। আমি যেটা বললাম যে বিল্ডিং, জনবল এবং ল্যাব, এবং সেখানে যেদিন উদ্বোধন করা হবে, আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেদিন উদ্বোধন করবে, সেখানে যেন সার্ভিস উদ্বোধন করা হয়, সেই ল্যাবের কার্যকারিতা উদ্বোধন করা হয়, কিন্তু এটা আমাদের মিসিং থাকে। তো এই ক্ষেত্রে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত। বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে আমরা হসপিটালের ক্ষেত্রে দেখেছি সেটা হলো যে হসপিটাল বিল্ডিং না হওয়া পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অনুমোদন পায় না, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অনুমোদন না পাইলে যেটা হয় সেটা হচ্ছে যে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হয় না বা পোস্ট ক্রিয়েশনের প্রক্রিয়া শুরু হয় না। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে
কনস্ট্রাকশন শুরু হবে, সাথে সাথে লোকের যে পোস্টিং যে পোস্ট সেটা তৈরি প্রক্রিয়া শুরু করতে হবে, নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, এবং যেদিন উদ্বোধন করা হবে সেদিন লোকবল সহ কার্যকরীভাবে উদ্বোধন করতে হবে। সার্ভিস বা ওই ল্যাবটা যে সেবা দিবে সেটা উদ্বোধন করতে হবে, এবং এখানে আমি মনে করি যে গভর্নমেন্টের এখানে যথেষ্ট নজর দেওয়ার সুযোগ আছে। যে একটা যথাযথ সমন্বয়ের কথা আপনি বলছেন। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনে শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী 9 ফেব্রুয়ারি। এর আগে 1 ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। তবে রিভিউকারী আইনজীবীদের আবেদনে পেছালো শুনানি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব, সুজন সম্পাদক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল। তত্ত্বাবধায়ক ব্যবস্থা অন্তর্ভুক্ত করে 'ত্রয়োদশ সংশোধনী সংসদে অনুমোদন হয় 1996 সালে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন 3 আইনজীবী। আর 2011 সালে এই সংশোধনী অবৈধ করে রায় দেয় আপিল বিভাগ। বিশ্ব ইজতেমার বাকি 12 দিন। স্বেচ্ছাশ্রমে পুরো দমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। প্রথম পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের শুরাই নিজাম বা মাওলানা জুবায়ের পন্থীরা। আয়োজকদের দাবি, এতে অংশ নেবেন দেশ বিদেশের 20 লাখের বেশি মুসল্লি। ইজতেমাকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে পুলিশ। একত্রিশ জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে হবে মুসলমানদের মহাসম্মিলন। 160 একরের ময়দান ছেয়ে গেছে সামিয়ানায়। ময়দানের উত্তর পশ্চিম কোণে প্রস্তুত করা হচ্ছে মূল বয়ান মঞ্চ। ময়দান ও আশপাশে রাস্তাঘাট মেরামত, পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুত গতিতে। এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছেন গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা তাবলিগ জামাতের কর্মীরা। প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করা হচ্ছে দ্রুত গতিতে। পরকালের মুক্তির জন্য এই কাজটা করি, ভালো লাগে, আনন্দ লাগে স্বেচ্ছা কাজ করতে। সবকিছু বিনিময় হয় না, কিছু কিছু জিনিস আছে আল্লাহর জন্য করলে আল্লাহর জন্য, এটা বিনিময় আল্লাহ থেকে নিমু, এই আসার উদ্দেশ্য। এরই মধ্যে শেষ হয়েছে 70 ভাগের বেশি কাজ। দিনের কাজে অংশীদার হতে পেরে খুশি কর্মীরা। 7-8 দিনের ভিতর টোটাল কাজটা হয়ে যাবে। কিছু বিদেশি মেহমানদের সেটগুলো করতেছে, আর বাকি আছে, এটিও কাজ হয়ে গেছে। 90% কাজ হয়ে গেছে, অল্প কিছু কাজ বাকি আছে। মেহনত করা মানে আল্লাহ রাজি খুশি করানো। তা আমরা একটু মেহনত করতেছি, সারা দুনিয়া মেহমান আসবে, দেখবে। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি হবে শুরাই নিজাম বা জুবায়েরপন্থীদের ইজতেমার পর্ব। এতে 20 লাখের বেশি মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। যারা কিনা হযরত উলামায়ে কেরামকে মহব্বত করে, দিনকে মহব্বত করে এবং হকের উপর চলার চেষ্টা করে, ইনারা ধুলাবালির ভিতরেও কষ্ট করে অংশগ্রহণ করেছেন এবং এইভাবেই আখিরে মোনাজাত পর্যন্ত তারা কন্টিনিউ করেছেন। আশা করি ইনশাআল্লাহ এবারও এর ব্যতিক্রম ঘটবে না এবং পুরো দুনিয়া থেকে মেহমানরা ইতিমধ্যে ইজতেমাকে সামনে রেখে আসা শুরু করেছে। ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের এবং সাদপন্থীদের বিরোধ কাটেনি। এই অবস্থায় বাড়তি নিরাপত্তার কথা বলছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। কোনো উদ্ভূত পরিস্থিতি হলে যেন ইভ্যাকুয়েশন প্ল্যান একটি থাকে, যেদিক দিয়ে মানুষ চলে যেতে পারবে, যে কোনো পরিস্থিতিতে ইভ্যাকুয়েট করতে পারি, আমরা যেন রিট্রিট করতে পারি, আমরা যেন এটাকে ইন্টারভিন করতে পারি, সেই পরিকল্পনাগুলো সামনে রেখে সেই পরিকল্পনাগুলো নিয়েই আমরা আমাদের ফোর্সকে সাজাচ্ছি। 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব 7 থেকে 9 ফেব্রুয়ারি। মাওলানা সাদপন্থীদের জন্য এ পর্ব নির্ধারণ করা হলেও তা হচ্ছে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঋণ পরিশোধের বিষয়ে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে। স্থানীয় মুদ্রা বিনিময় ইস্যুতে দুই পক্ষই ইতিবাচক অবস্থানে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার ডি খোজিন। সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার কার্যালয়ে বৈঠকের পর এই কথা জানান রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় স্থানীয় মুদ্রা সহ সার্বিক সম্পর্কের বিষয়ে দুদেশই ইতিবাচক বলেও জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী তার দেশ। বিশেষ করে কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পে কর্মী প্রয়োজন। তবে ভিসা পদ্ধতি সহজ করা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সাথে বিস্তারিত আলোচনা করে চুক্তি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান রুশ রাষ্ট্রদূত।
বাংলাদেশ থেকে কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পের জন্য কর্মী নেবে রাশিয়া, তবে তার আগে হবে বিস্তারিত আলোচনা, পরে চুক্তি করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ থেকে কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পের জন্য কর্মী নেবে রাশিয়া, তবে তার আগে হবে বিস্তারিত আলোচনা, পরে চুক্তি করার পরিকল্পনা রয়েছে।